উইকলি কারেন্ট অ্যাফেয়ার্স 2025-এর 6 তারিখ থেকে 12 তারিখ পর্যন্ত জুলাই মাসের যত ইম্পর্টেন্ট কারেন্ট অ্যাফেয়ার্স ছিল সেগুলো আজকের ভিডিওতে উইকলি কারেন্ট অ্যাফেয়ার্স সেশনের মধ্যে কভার করব। তো দেখি প্রথমে কি আছে ওয়ান লাইনের হিসেবে। বলছে কোয়েশ্চেন নাম্বার 1, প্রথমটাই হচ্ছে একেবারে দুর্দান্ত প্রশ্ন। বলছে 2013-র পর অষ্টমবারের জন্য পাকিস্তান ইউনাইটেড নেশনস সিকিউরিটি কাউন্সিলের সভাপতিত্ব করছে। ঠিক আছে, আমরা জানি যে ইউনাইটেড নেশন সিকিউরিটি কাউন্সিল বা নিরাপত্তা পরিষদে মোট সদস্য সংখ্যা হচ্ছে 12 জন এবং তার মধ্যে হচ্ছে 5 জন হচ্ছে স্থায়ী মেম্বার এবং হচ্ছে 10 জন হচ্ছে অস্থায়ী মেম্বার বা নন পার্মানেন্ট মেম্বার। যারা নন পার্মানেন্ট মেম্বার তাদের মেয়াদ সংখ্যা হচ্ছে কতদিন? তাদের মেয়াদ সংখ্যা হচ্ছে 2 বছর পর্যন্ত হয়। আর এই পুরো সিকিউরিটি কাউন্সিলের যে চেয়ারম্যান হয় সেটার চেয়ারম্যানের মেয়াদ কিন্তু 1 মান্থ করে হয়। চেয়ারম্যানের মেম্বার হচ্ছে 1 মান্থ করে হয় এবং এই 1 মান্থের জন্যই এটা হচ্ছে তোমার এই 10 জনের মধ্যে যারা থাকে তাদেরই লেটার ওয়াইজ তাদের নাম দেশের নাম অনুযায়ী রিপিট হতে থাকে প্রতিটা মাসে। তো জুলাই মাসের জন্য পাকিস্তান ইলেক্টেড হয়েছে অ্যাজ আ চেয়ারম্যান সিকিউরিটি কাউন্সিল ইউনাইটেড নেশনের। আগস্ট শুরু হবে, আবার পরবর্তীতে তোমার যেই দেশটা থাকবে সেই দেশ হতে চলেছে। ঠিক আছে, চলো 2 নম্বর প্রশ্ন। বলছে সম্প্রতি কে ভারতীয় রিজার্ভ ব্যাংকের নতুন এক্সিকিউটিভ ডিরেক্টর হিসেবে নিযুক্ত হয়েছে? উত্তর হবে কেশবন রামচন্দ্রন। তারপরে হচ্ছে জাম্বোটেল, এটা একটা কোম্পানি যেটা বর্তমানে 2025 সালে $120 মিলিয়ন কোম্পানি হিসেবে উঠে এসেছে এবং ভারতের পঞ্চম ইউনিকর্ন কোম্পানি। ঠিক আছে, পঞ্চম ইউনিকর্ন কোম্পানি। এটা একটা হচ্ছে তোমার ই কমার্স, যেটা হচ্ছে খাদ্যপণ্য মানে হচ্ছে আদান প্রদান করে হচ্ছে ই কমার্স কোম্পানি। আর যেটা তৈরি করেছেন আশিস ঝিনা এবং কার্তিক ভেঙ্কটেশ্বরন, যিনি কোম্পানির সিইও বটে। ঠিক আছে, তো মনে রাখবে জাম্বোটেল। 4 নম্বরে বলছে রিলায়েন্স জিও হচ্ছে আমাদের জন্য গর্ব, যেটা হচ্ছে বিশ্বব্যাপী গ্রাহক সংখ্যার দিক থেকে বিশ্বের বৃহত্তম ফিক্সড ওয়্যারলেস অ্যাক্সেস সার্ভিস প্রদানকারী সংস্থা বা কোম্পানি হয়ে উঠেছে জিও সারা বিশ্বের মধ্যে। নেক্সট বলছে যে তোমার 23তম রিজিয়নাল মিটিং ফর দ্য স্টেস পার্টিড এশিয়া, এটা অনুষ্ঠিত হচ্ছে কোথায়? নিউ দিল্লিতে অনুষ্ঠিত হচ্ছে। 6 নম্বর বলছে যে ভারতীয় নৌবাহিনীর প্রথম মহিলা হিসেবে ফাইটার পাইলটের প্রশিক্ষণ নিলেন কে? না আস্থা পুনিয়া। নৌবাহিনীর প্রথম মহিলা যিনি হচ্ছেন ফাইটার পাইলটের জন্য কমপ্লিট করেছেন তার ট্রেনিং। চলো এবার দেখবো হচ্ছে ইন্টারন্যাশনাল নিউজ, আন্তর্জাতিক স্তরে কি কি গুরুত্বপূর্ণ খবর ছিল সেগুলো দেখবো এখন। তো প্রথমেই যেটা বলবে সেটা খুবই ইম্পর্টেন্ট কোয়েশ্চেন। বলছে সম্প্রতি বিশ্ব স্বাস্থ্য সংস্থা তারা হচ্ছে ম্যালেরিয়া মুক্ত দেশ হিসাবে ঘোষণা করেছেন কোন দেশটাকে? এটা একটা আমাজন কান্ট্রি, তার মানে পরিষ্কার বোঝা যাচ্ছে এটা দক্ষিণ আমেরিকার একটা দেশ। এই দক্ষিণ আমেরিকার দেশ সুরিনেম, অনেকেই হয়তো নামটা শোনোনি, তার কারণ হচ্ছে খুব ছোট একটা দেশ সুরিনেম, আমাজন কান্ট্রিতে পড়ে। আমাজন মানেই হচ্ছে সেখানে রেইন ফরেস্ট এরিয়া, প্রচুর পরিমাণে সেখানে বৃষ্টিপাত হয়। তো দীর্ঘদিন মশা এবং হচ্ছে তোমার ম্যালেরিয়ার উপদ্রবে ভুগছিল। তো দীর্ঘ 70 বছর লড়াই করে সেই দেশটা তাদের ম্যালেরিয়া মুক্ত দেশ হিসাবে ঘোষণা করতে তারা সক্ষম হয়েছে আর সেটা সার্টিফাই করে দিয়েছে। ঠিক আছে, মনে রাখবে সুরিনেম। ওকে, কোথায় আছে এই সুরিনেম? সুরিনেম আছে হচ্ছে এই যে দেখতে পাচ্ছ এটা ব্রাজিলের উত্তর দিকে যদি চলে যাও এবং ভেনেজুয়েলা যদি ওয়েস্টে আসো তাহলে ছোট্ট একটা দেশ পাবে সুরিনেম। ঠিক আছে, আর এটা যে ক্যাপিটাল, এই দেশটার ক্যাপিটাল হচ্ছে প্যারামোরিবো। ডাচ হচ্ছে অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ, কারেন্সি হচ্ছে সুরিনেম ডলার। একটুখানি নজর দেবে, ডাচ তাদের হচ্ছে ল্যাঙ্গুয়েজ, তার মানে নিশ্চয়ই এটা বোঝা যাচ্ছে যে একটা সময় এই দেশটা ডাচ বা নেদারল্যান্ডসের কি ছিল না, নেদারল্যান্ডসের একটা সময় কলোনি ছিল। আর এই নেদারল্যান্ড থেকেই হচ্ছে 1975 সালে তারা স্বাধীনতা ঘোষণা করেছে। ওকে, তো সুরিনেম। বিশ্বে এখন মোট হচ্ছে 47টা দেশ রয়েছে যারা ম্যালেরিয়া মুক্ত দেশ, সেটা ঘোষণা করেছে। ঠিক আছে, চলো তারপরে আর একটা দুর্দান্ত প্রশ্ন। আমরা জানি যে 2021 সালে আফগানিস্তানকে দখল করে নিয়েছিল হচ্ছে তালিবানরা। তো তালিবান জোরপূর্বক বলপূর্বক দখল করেছিল, তো বিশ্বের কোনো দেশই তালিবানকে অ্যাকসেপ্ট করেনি। কিন্তু প্রথম দেশ হিসেবে কোন দেশ এই 4টের মধ্যে যারা তালিবান সরকারকে অ্যাকসেপ্ট করে নিয়েছে? কারা করেছে? চায়না হবে মনে হচ্ছে তোমাদের, কিন্তু না, অপশন নাম্বার সি রাশিয়া। আমরা কিন্তু ভারতীয়রাও কিন্তু তালিবান সরকারকে আফগানিস্তানের স্বীকৃতি দেইনি। ঠিক আছে,
আচ্ছা, তো এটা হচ্ছে টাইম দেখবে যে কোন সময় ভারত ও তালিবানকে স্বীকৃতি দেয়। তো ভারতের একটা স্ট্যান্ড থাকে, বিদেশ নীতির একটা নীতি থাকে, তো নীতি অনুযায়ী চলে ভারতবর্ষ। তো সেই নীতি অনুযায়ী যদি মনে করো আফগানিস্তানে ইলেকশন হয়, ইলেক্টেড হয়ে যদি তালিবান আবার সরকারে আসে, তখনই হচ্ছে তালিবান সরকারকে, ইলেক্টেড তালিবান সরকারকে ভারত সরকার স্বীকৃতি দেবে। ঠিক আছে, তো এটা নিউজে ছিল খুব গুরুত্বপূর্ণ। তালিবান আরেকটা কারণে নিউজে ছিল যে সম্প্রতি তারা দাবা খেলা বা চেস খেলাকে তারা ব্যান করেছে আফগানিস্তান থেকে, কেননা গ্যাম্বলিং হয় প্রচুর পরিমাণে, সেই কারণে এটাও খুব নিউজে ছিল কিন্তু জুন মাসে। প্রিপারেশন তো অনেক দিন করছো, চাকরি কি পেয়েছো? সরকারি চাকরি সমুদ্রের মতন সিলেবাসে হাবুডুবু হওয়া ছাড়ো, আমাদের অভিজ্ঞ এবং বিষয়ভিত্তিক স্যার এবং ম্যাডামেরা তোমাদের এই সমুদ্রের মতন সিলেবাসকে নির্দিষ্ট সময়ে সমাপ্ত করিয়ে দেবে। এখানে ফ্লোচ্যাট, স্টোরি, ট্রিক্স, গল্প ইত্যাদির মাধ্যমে তোমাদের বোরিং যে সিলেবাস সেটাকে সহজ করে দেবে, পড়াশোনা বোঝা মনে হবে না, মজার বলে মনে হবে। তাই প্লে স্টোরে যাও, ইউর স্টাডি অ্যাপ ডাউনলোড করো এবং আমাদের সাথে যুক্ত হয়ে যাও। এটা হচ্ছে আফগানিস্তান। এবার আফগানিস্তানের ম্যাপটা একটু ভালো করে যদি দেখি, আমাদের দেশ থেকে এইখানে যে পাক অকুপাইড কাশ্মীর, এইখান থেকে আমরা আফগানিস্তানে যেতে পারতাম, যেহেতু হচ্ছে পাক অকুপাইড কাশ্মীর এই জায়গাটা হচ্ছে পাকিস্তানের কাছে রয়েছে, সুতরাং এখন আফগানিস্তানের সাথে আমাদের কোনো ল্যান্ড বর্ডার বা কোনো ধরনের বর্ডার নেই। আফগানিস্তানের যে এই যে পার্টটা দেখতে পাচ্ছ সরু, পরীক্ষায় প্রচুর পরিমাণে দিয়ে দেবে। এই ভ্যালিটা বা এই জায়গাটার নাম হচ্ছে পঞ্জশির ভ্যালি। কি নাম বললাম? পঞ্জশির ভ্যালি। ঠিক আছে, পঞ্জশির ভ্যালি এখানে রয়েছে। তো আফগানিস্তান আমাদের জন্য খুব গুরুত্বপূর্ণ। ঠিক আছে, আর রাশিয়ার ক্যাপিটাল হচ্ছে মস্কো, রুবেল হচ্ছে তাদের কারেন্সি, প্রেসিডেন্ট হচ্ছে ভ্লাদিমির পুতিন, মনে রেখে দিও। এবং হচ্ছে এই জায়গাটা খুব গুরুত্বপূর্ণ, তালিবান। আমরা অনেকেই জানি না যে তালিবান শব্দের অর্থ কি। তালিবান শব্দের অর্থ হচ্ছে স্টুডেন্ট, পশতু ভাষায় হচ্ছে তালিবান শব্দের অর্থ হচ্ছে স্টুডেন্ট, যেটা হচ্ছে 1994 সালে তৈরি হয়েছিল। 96 থেকে 2001 সাল পর্যন্ত প্রথমবারের জন্য আফগানিস্তানে তালিবানের রুল হয়। তারপরে সেখানে ইউএস কি করে না, তালিবানকে উঠিয়ে ওভারথ্রোন করে এবং হচ্ছে সেইখানে একটা ইলেক্টেড সরকার আসে। দীর্ঘদিন ইউএসএ আফগানিস্তানে একটা সরকার চালায় আফগানিস্তানের দ্বারাই। তারপরে 2021 সালে ফাইনালি যেটা নিউজ এসেছিল আমরা প্রত্যেকেই জানি যে আমেরিকার যে সেনাবাহিনী ছিল তারা চলে যায়। আমেরিকা যখনই চলে যায়, আফগানিস্তানকে আবার তালিবানরা ক্যাপচার করে নেয়। তো এখন বর্তমানে আফগানিস্তানে তালিবানদেরই সরকার চলছে। ঠিক আছে, তো মনে রেখে দিও। পরবর্তী প্রশ্ন বলছে প্রধানমন্ত্রী মোদির সরকারি সফরের সময় ভারত এবং ত্রিনিদাদ টোবাগোর মধ্যে কতগুলো চুক্তি স্বাক্ষর হয়েছে? তোমরা জানো, যদি না জানো আমি বলে দিচ্ছি। প্রধানমন্ত্রীর রিসেন্টলি 5টা দেশের সফরে গেছেন, 5টা দেশ। ঠিক আছে, তার মধ্যে আফ্রিকান কান্ট্রি হচ্ছে 2টো, ঘানা এবং হচ্ছে নামিবিয়া। এবং দক্ষিণ আমেরিকাতে গেছে 3টে দেশ, তার মধ্যে একটা হচ্ছে এই যে ত্রিনিদাদ এবং হচ্ছে টোবাগো, ব্রাজিল এবং আর্জেন্টিনা। এই 5টা দেশের সফর কমপ্লিট করে ভারতবর্ষে ফিরে এসেছেন তিনি। আর ত্রিনিদাদের সাথে 6টা, টোটাল হচ্ছে 6খানা তারা হচ্ছে মানে ভারতীয়রা হচ্ছে চুক্তিবদ্ধ করে হয়েছে। এই চুক্তিগুলোর মধ্যে রয়েছে অবকাঠামো বা হচ্ছে তোমার কি বলে ইনফ্রাস্ট্রাকচার, তারপর হচ্ছে ফার্মাসিউটিক্যাল, ওষুধের ব্যাপার, ক্রীড়া, শিক্ষা, সাংস্কৃতিক বিনিময়, কূটনৈতিক প্রশিক্ষণ। এই যে 6খানা দিকে হচ্ছে ত্রিনিদাদের সাথে ভারতীয়দের হয়েছে, চুক্তিবদ্ধ হয়েছে। এবার আছে কোথায়? একটু আগে তোমাদের দেখালাম এই পোর্শনটাতে রয়েছে হচ্ছে তোমার এই জায়গাটাতে রয়েছে হচ্ছে তোমার সুরিনেমের পাশে আটলান্টিক ওশিয়ানের নর্থে যদি যাও, ভেনেজুয়েলার নর্থে, এইখানটাতে হচ্ছে ছোট 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 অনেকগুলো আইল্যান্ড কান্ট্রি রয়েছে, যেগুলোকে ক্যারিবিয়ান কান্ট্রি বলে। কি কান্ট্রি বলে? ক্যারিবিয়ান কান্ট্রি। তো ওই ক্যারিবিয়ান কান্ট্রির মধ্যেই হচ্ছে তোমার একটা দেশ হচ্ছে ত্রিনিদাদ অ্যান্ড হচ্ছে টোবাগো। ঠিক আছে, ত্রিনিদাদ অ্যান্ড টোবাগো আটলান্টিক ওশিয়ানের মধ্যে পড়ে, ক্যারিবিয়ান কান্ট্রির মধ্যে পড়ে। ঠিক আছে, চলো তারপরে এরপরে হচ্ছে ঘানা এবং ভারতবর্ষ, যেটা বললাম তারা হচ্ছে চুক্তিবদ্ধ হয়েছে ঘানার সাথে খাদ্য নিরাপত্তা জোরদার করবে এবং হচ্ছে তোমার গম উৎপাদনে বলছে জলবায়ু সহনশীল গম উৎপাদনের জন্য ঘানার সাথে ভারত চুক্তি করেছে। ভারতের আদানি গ্রুপ ভুটানের সাথে, এটা ভীষণ ইম্পর্টেন্ট এই জায়গাটা, ভুটানের সাথে বলছে 5000 মেগাওয়াটের জলবিদ্যুৎ প্রকল্প স্বাক্ষরের একটা চুক্তি স্বাক্ষরিত হচ্ছে ভুটান এবং হচ্ছে ভারতের আদানি গ্রুপ। ভারত এবং সাইপ্রাস, এটাও মোস্ট ইম্পর্ট্যান্ট, আমি কভার করিয়েছিলাম। প্রধানমন্ত্রী সাইপ্রাস গেছিলেন, তো সাইপ্রাসে গিয়ে আমাদের যে ইউপিআই সিস্টেম রয়েছে, ডিজিটাল পেমেন্ট সিস্টেম রয়েছে ইউপিআই, সেই ইউপিআই সিস্টেম এখন সাইপ্রাসেও চলবে, তাই নিয়ে হচ্ছে নরেন্দ্র মোদী সাইপ্রাসের সাথে চুক্তি করে এসেছেন। চলো তারপরে
বলছে আমেরিকা পার্টি নামে একটা নতুন পার্টি করা হবে, ঘোষণা করেছে কে? কে ঘোষণা করেছে? ঘোষণা করেছে হচ্ছে তোমার ইলন মাস্ক। ইলন মাস্ক, আমরা জানি, যদি না জানো আমি জানিয়ে দিচ্ছি, যে যখন ডোনাল্ড ট্রাম্প নির্বাচিত হয়ে আসছেন, তো ডোনাল্ড ট্রাম্প এবং ইলন মাস্ক খুব গভীর একটা সম্পর্ক ছিল। তো ডোনাল্ড ট্রাম্পের ইলেকশনে ইলন মাস্ক প্রচুর হেল্প করেছিল, কিন্তু এখন সেই ডোনাল্ড ট্রাম্পের সাথেই হচ্ছে ইলন মাস্কের সম্পর্ক খারাপ হয়ে যায়। তাই ইলন মাস্ক ঘোষণা করেছে যে সে এখন আর ডোনাল্ড ট্রাম্পকে সাপোর্ট করবে না, তাই নিজের একটা আলাদা দল তৈরি করবে, নাম দিয়েছে আমেরিকা পার্টি। ইম্পর্টেন্ট কিন্তু, ঠিক আছে? আচ্ছা চলো তারপরে কি আছে, বলছে ইলন মাস্ক আমেরিকা পার্টি তৈরি করবে, কিন্তু সাধারণত আমেরিকাতে টু পার্টি সিস্টেম চলে, মানে দুটো সরকার, মানে আমেরিকাতে দুটোই রাজনৈতিক দল রয়েছে, যারা একটা গেলে আর একটা মানে সরকারে আসে। যেমন এর আগে ছিল হচ্ছে ডেমোক্রেটিক পার্টি, এই ডেমোক্রেটিক পার্টি হেরে গেছে, কে ছিল? জো বাইডেন ছিল। জো বাইডেন ছাড়াও ডেমোক্রেটিক পার্টি থেকে ফ্রাঙ্কলিন রুজভেল্ট, ঠিক আছে, তারপর হচ্ছে তোমার কেনেডি, যার নামে হচ্ছে তোমার ওই নাসা স্পেস সেন্টারটা, যেখান থেকে রকেট লঞ্চ করে, কেনেডি স্পেস সেন্টার এই প্রেসিডেন্টের নামে। তারপর হচ্ছে বিল ক্লিন্টন, ভীষণ ইম্পর্টেন্ট, বারাক ওবামা, প্রত্যেকেই হচ্ছে ডেমোক্রেটিক পার্টির সদস্য ছিলেন। এই ডেমোক্রেটিক পার্টি থেকে তারা প্রেসিডেন্ট হয়েছিলেন আমেরিকার। তাদের সিম্বল হচ্ছে গাধা, ঠিক আছে? আর রিপাবলিকান পার্টি, তাদের সিম্বল হচ্ছে হাতি, আর এই পার্টিরই হচ্ছে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তার মানে ডেমোক্রেটিক জো বাইডেনকে হারিয়ে এই রিপাবলিকানরা এখন ক্ষমতায় রয়েছে, ডোনাল্ড ট্রাম্প যার প্রেসিডেন্ট। জর্জ বুশ নাম শুনেছো, তারা হচ্ছেন এই রিপাবলিকানেরই হচ্ছে একজন প্রেসিডেন্ট। তো এই দুটো পার্টি হচ্ছে ক্ষমতায় আসে, কিন্তু নতুন করে 3 নম্বর পার্টি ঘোষণা করেছেন ইলন মাস্ক। চলো তোমাদের জন্য কমেন্ট বক্সে একটা কোয়েশ্চেন জিজ্ঞেস করছি, অবশ্যই আনসার দেবে আমাকে। এই যে ইলন মাস্ক, ইনি হচ্ছেন টেসলা কোম্পানির ওনার, তারপর হচ্ছে স্পেস এক্সের ওনার, এখন হচ্ছে যে টুইটার, যেটা তিনি কিনে নিয়েছেন, এক্স হ্যান্ডেল বলা হয়, তো এই বড় বড় কোম্পানির তিনি ওনার। তার আদি বাড়ি কোথায়? তিনি কোন দেশের বাসিন্দা? চলো কমেন্ট বক্সে আনসার দেবে। চলো 11 নম্বর কোয়েশ্চেন বলছে, কোন বিশ্বব্যাপী প্রযুক্তি সংস্থা 25 বছর পরে পাকিস্তান তার কার্যক্রম বন্ধ করে দিয়েছে? মানে এর মধ্যে কোন সংস্থা পাকিস্তানে 25 বছর পর কার্য তুলে নিয়েছে বা অফিস তুলে নিয়ে এসেছে? উত্তর হবে অপশন নাম্বার সি, মাইক্রোসফট কোম্পানি, ঠিক আছে? তো পাকিস্তানে তারা আর কাজ করবে না, মাইক্রোসফট। নেক্সট 12 নম্বর কোয়েশ্চেন, বর্তমানে বিশ্বের সবচেয়ে মূল্যবান কোম্পানি হতে চলেছে কোনটা? বিশ্বের সবথেকে বর্তমান মূল্যবান কোম্পানি হবে এনভিডিয়া। নাম শুনেছো? যারা একটু টেকনোলজি নিয়ে জানাশোনা জানো, তারা হচ্ছে জানবে যে এনভিডিয়া হচ্ছে তোমার ইলেকট্রনিক্স কোম্পানি, যারা গেম তৈরি করে বা তা হচ্ছে সার্কিট তৈরি করে, হ্যাঁ, বিভিন্ন ধরনের যে কম্পিউটার চিপস হয় সেগুলো তৈরি করা হচ্ছে এনভিডিয়া কোম্পানি, আমেরিকার একটা কোম্পানি, যারা হচ্ছে অ্যাপেলকে পেছনে ফেলে এখন বিশ্বের সবথেকে মূল্যবান বড় কোম্পানি হবে এনভিডিয়া, আমেরিকান কোম্পানি। এনভিডিয়া প্রতিষ্ঠা হয়েছিল হচ্ছে 93 সালে, এবং যার হচ্ছে সদর দপ্তর হচ্ছে ক্যালিফোর্নিয়াতে রয়েছে। ক্যালিফোর্নিয়াতেই ম্যাক্সিমাম কোম্পানির সদর দপ্তর রয়েছে, ঠিক আছে? চলো তারপরে 13 নম্বর বলছে, ভারতের কোন মহারত্ন কোম্পানি দুবাইয়ের প্রথম বিশ্বে অফিস খুলতে চাইছে? ঠিক আছে, বিদেশি অফিস খুলতে চাইছে, তাদের হচ্ছে ভারতীয় কোম্পানির নাম কি? অয়েল, সেল, এনটিপিসি নাকি ওএনজিসি? আনসার ইজ অপশন নাম্বার সি, সেল। সেল কি করবে? তাদের প্রথম বিদেশি কোম্পানি খুলবে ভারতের বাইরে। কোথায় খুলবে? দুবাইতে খুলবে। তাদের হেডকোয়ার্টার রয়েছে হচ্ছে নিউ দিল্লিতে, প্রতিষ্ঠা হয়েছে 1973 সালে। খেয়াল রাখবে প্রতিষ্ঠা কালটা কিন্তু আসে খুব রেলওয়েতে, ঠিক আছে? ভীষণ ইম্পর্টেন্ট, 1973 সাল। চেয়ারম্যান রয়েছে অমরেন্দু প্রকাশ, ঠিক আছে? চলো তারপরে বলছে, কোথায় ৪র্থতম ইন্টারন্যাশনাল কনফারেন্স অন ফিন্যান্সিং ডেভেলপমেন্ট অনুষ্ঠিত হয়েছে? স্পেনের সেভিলসে। আমি এটা পড়িয়েছিলাম তোমাদের আগের এতে, যে এই অনুষ্ঠানটা হবে হচ্ছে স্পেনের সেভিলসে, যেখানে হচ্ছে আমাদের ফিনান্স মিনিস্টার নির্মলা সীতারামনজি তিনি সেখানে ভিজিট করেছেন, ঠিক আছে? চলো তারপরে এই দেখতে পাচ্ছ এখানে FFD4। ভারতের কোন প্রতিবেশী দেশ হিন্দি পাঠ্যক্রম চালু করেছে? ইম্পর্টেন্ট কোয়েশ্চেন, কিন্তু পরীক্ষার জন্য খুব গুরুত্বপূর্ণ হবে, স্টার মার্ক করলাম, ঠিক আছে? তো মালদ্বীপ, ভুটান, নেপাল নাকি শ্রীলঙ্কা? আনসার ইজ অপশন নাম্বার ডি, শ্রীলঙ্কাতে প্রথমবারের জন্য হিন্দি বিশ্ববিদ্যালয় তৈরি হচ্ছে, ঠিক আছে? হিন্দি পড়ানো হবে, হিন্দি পাঠ্যক্রম বিশ্ববিদ্যালয়, সরি, হিন্দি পাঠ্যক্রম মানে হচ্ছে তাদের সিলেবাসে হিন্দি ভাষা অ্যাড করা হয়েছে। চলো শ্রীলঙ্কা কারেক্ট আনসার।
রাজধানী হচ্ছে জয়বর্ধনে পুরাকোট্টে, দুটো রাজধানী, আরেকটা হচ্ছে তোমার কলম্বো। ওকে, দুটো রাজধানী রয়েছে, মেন রাজধানী হচ্ছে বিধানসভা যেখানে রয়েছে, প্রশাসনিক যেটা সেটা হচ্ছে জয়বর্ধনে পুরাকোট্টের মধ্যে রয়েছে। মুদ্রা হচ্ছে রুপি ইউজ করা তারা, এবং ভাষা হচ্ছে সিংহলি এবং তামিল ভাষা চলে। শ্রীলঙ্কার ম্যাপটা যদি ভালো করে দেখো, এই যে নর্দার্ন পোর্শনটা এটা হচ্ছে ভারতের অনেকটা কাছে তামিলনাড়ু, তাই এই নর্দার্ন পোর্শনে হচ্ছে তোমার তামিল ভাষা চলে এবং সাউথ পোর্শনে হচ্ছে তোমার সিংহলি ভাষা চলে। ঠিক আছে, আচ্ছা, প্রথম হচ্ছে তোমার অনুরাধাপুর বলে একটা জায়গা রয়েছে, সেটা তার ক্যাপিটাল ছিল। ঠিক আছে, রাষ্ট্রপতি হচ্ছে অনুরা দিয়াসেনায়কে, পড়ে নেবে এগুলো সব। এবার আমরা দেখব হচ্ছে ন্যাশনাল নিউজ। তো জাতীয় স্তরে কোন কোন খবর এই সারা সপ্তাহ জুড়ে ইম্পর্টেন্ট, সেগুলো আমরা এই এর মধ্যে দেখব। ঠিক আছে, তো চলো, প্রথমে যেটা রয়েছে, 2025 সালে ভারতীয় বিমানবন্দর কর্তৃপক্ষের সমীক্ষায় জরিপে কোন বিমানবন্দর সর্বাধিক গ্রাহক সন্তুষ্টির স্কোরে রেকর্ড করেছে? তো তিনটে ছিল মোট। কোয়েশ্চেনটা বলছে যে 2025 সালে একটা রিপোর্ট পেশ করেছে, সেই রিপোর্ট অনুযায়ী সবথেকে গ্রাহক সন্তুষ্টি কোন এয়ারপোর্ট এক নম্বরে এসছে? তিনটে এয়ারপোর্ট রয়েছে, তার মধ্যে এখানে একটা রয়েছে অপশন নাম্বার বি, ভোপাল। আমি তোমাদের কোর্সে করিয়েছি ভোপালের যেই এটার নাম, ইন্টারন্যাশনাল এয়ারপোর্টটার নাম, সেটা হচ্ছে রাজা ভোজ, রাজা ভোজ ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট। আর অপশন নাম্বার সিতে রয়েছে রূপসী, এটা হচ্ছে লাস্ট পজিশন রয়েছে, একেবারে লাস্ট। টোটাল হচ্ছে তোমার 60টা এয়ারপোর্ট নিয়ে এটা হচ্ছে তোমার রিপোর্টটা পেশ করা হয়েছে। এক নম্বরে হচ্ছে ভোপাল এবং লাস্টে রয়েছে হচ্ছে রূপসী এয়ারপোর্ট, এটা আসামে পড়ে। তো ভোপাল খাজুরাহ এই দুটো হচ্ছে মধ্যপ্রদেশের, এবং তোমার হচ্ছে রাজস্থানের হচ্ছে উদয়পুর। এই তিনটে হচ্ছে একসাথে ফার্স্ট নম্বরে রয়েছে, যারা হচ্ছে গ্রাহক সন্তুষ্টির দিক থেকে ইম্পর্টেন্ট। এবং আসামের রূপসী বিমানবন্দর এটা একদম রেটিংয়ের লাস্টে রয়েছে, টোটাল হচ্ছে 60টা এয়ারপোর্টের মধ্যে। ঠিক আছে, চলো তারপরে দেখি। বলছে সরকার জাতীয় সড়কের টানেল, সেতু, ফ্লাইওভার উত্তেজিত। আমরা জানি যে তোমার হচ্ছে যদি মনে করি ন্যাশনাল হাইওয়ে আমরা ব্যবহার করি তাহলে আমাদের টোল দিতে লাগে। তো বলছে এই টোলের ক্ষেত্রে এই যে টানেল বলো, ন্যাশনাল হাইওয়ে বলো, ব্রিজে উঠতে গেলে এখানে হচ্ছে টোল নেয়। তো টোলের জন্য সরকার ঘোষণা করেছে কত পার্সেন্ট ছাড়? তো ছাড়ের ঘোষণা হচ্ছে 50%। ঠিক আছে, 50% হচ্ছে এখন ছাড় দেওয়া হবে টোলের ক্ষেত্রে এগুলো ইউজ করতে গেলে। চলো, 2008 সালে এটা সংশোধন করেছে এই যে আইনটা। ওকে, চলো নেক্সট কোয়েশ্চেন কি বলছে। বলছে 2028 সালের মধ্যে দেশের প্রথম বেসরকারি স্যাটেলাইট ব্রডব্যান্ড পরিষেবা চালু করবে, তার জন্য হচ্ছে ভারতীয় সংস্থা ইনপেসের থেকে অনুমোদন পেয়ে গেছে। নিম্নলিখিত কে কে পেয়েছে? অপশন নাম্বার সি, অনন্ত টেকনোলজিস। অনন্ত টেকনোলজিস 2028 সালে তারা প্রথম বেসরকারি কোম্পানি হবে যারা হচ্ছে কি দেবে না, প্রথম ব্রডব্যান্ড পরিষেবা দেবে, তাও আবার এটা একটা বেসরকারি স্যাটেলাইট সিস্টেম হতে চলেছে। এটা খুব ভালো উদ্যোগ, ভারতকে আরও আগে করা উচিত ছিল, এখন করবে, যে বেসরকারি কোম্পানিগুলোকে যে স্পেসের আওতায় নিয়ে আসা হচ্ছে। যেমন হচ্ছে আমেরিকাতে প্রচুর পরিমাণে রয়েছে, আমাদের আরও বেশি ভালো ভালো ইম্পর্টেন্ট কাজগুলো হবে। ঠিক আছে, সব কাজ ইসরোর হাতে থাকলে তাহলে কিন্তু ইসরো বেশি চাপ হয়ে যাবে, রিডিউস করার জন্য হচ্ছে এটা খুব ভালো জিনিস। তো নাম মনে রাখবে অনন্ত টেকনোলজিস। ওকে, চলো, এর জন্য তারা যে স্পিডটা দেবে সেটা হচ্ছে 100 Gbps ব্রডব্যান্ড পর্যন্ত দেবে। আর সেই জন্য 4 টনের জিও স্টেশনারি উপগ্রহ তারা হচ্ছে লঞ্চ করছে, সেই কারণে হচ্ছে 3000 কোটি টাকা বিনিয়োগ করবে। 2028 সালের মধ্যে এটা চালু হয়ে যাবে। ঠিক আছে, আচ্ছা, জিও স্টেশনারি স্যাটেলাইট কিন্তু একটা সার্টেন হাইটে থাকে, সেটা হচ্ছে প্রায় 36,000 কিলোমিটার উপরে থাকে, 36,000 কিলোমিটার উপরে থাকছে, এবং এটা হচ্ছে একটা জায়গায় তোমার হচ্ছে ফোকাস করে, সবসময় একটা জায়গায় ফোকাস করে পৃথিবীর চারিদিকে, পৃথিবীর স্পিডের সাথে কিন্তু ঘুরতে থাকে। চলো তারপরে এবার হচ্ছে স্টেট নিউজ। স্টেট নিউজের ক্ষেত্রেও অনেক গুরুত্বপূর্ণ ঘটনা ঘটেছে। চলো দেখবো, নতুন নতুন স্কিমও এসছে, বিভিন্ন স্টেট লঞ্চ করেছে। যেমন প্রথমেই বলছে কোথায় কেন্দ্রীয় বস্ত্র মন্ত্রক পরবর্তী প্রজন্মের টেক্সটাইল ইকোসিস্টেম স্থাপনের জন্য প্রায় 1,894 কোটি টাকা তারা হচ্ছে ঘোষণা করেছেন। আর স্কিমটার নাম দিয়েছে কি, পিএম মিত্র পার্ক। এই পিএম মিত্র পার্ক কোথায় হবে? তামিলনাড়ুর বিরুধুনগর। এই তামিলনাড়ুর বিরুধুনগর হয়ে হচ্ছে তোমার এইটা হবে তোমার পিএম মিত্র পার্ক। সেই কারণে বলছে যে ওই প্রায় 10,000 শ্রমিকের জন্য আবাসন তৈরি করা হবে, 1.3 মিলিয়ন বর্গফুটের আয়তনে কারখানা স্থাপন করা হবে, ইত্যাদি কাজ করা হবে। বিধুনগর কোথায় রয়েছে না, তামিলনাড়ু রাজ্যে রয়েছে। ঠিক আছে, চলো তারপরে নেক্সট বলছে যে কোন শহর ডিজিটাল
প্লেট ইনস্টল করবে তোমার কিউআর কোড দেবে অ্যাড্রেস প্রকল্পের জন্য। বলছে যে হাউসের সামনে, বাড়ির সামনে হচ্ছে কিউআর কোড লাগানো থাকবে, যেখান থেকে পুরো অ্যাড্রেসের মানে বাড়ির যে অ্যাড্রেস সেটা জানা যাবে। ঠিক আছে, এটা কোথায় হতে চলেছে? এটা হতে চলেছে ইন্দোরে হতে চলেছে, সব থেকে পরিচ্ছন্ন শহর ইন্দোর মিউনিসিপ্যাল কর্পোরেশন, তারা এটা করবে মধ্যপ্রদেশের। ঠিক আছে, প্রতিটি বাড়ির বাইরে কিউআর কোড সহ বিশেষ ডিজিটাল প্লেট লাগানো থাকবে। খুবই কিন্তু একটা অভিনব উদ্যোগ। ইন্দোর যখনই মাথায় আসবে তখন আরেকটা জিনিস মনে রাখবে, ইন্দোরই হচ্ছে ভারতবর্ষের প্রথম শহর যারা ভিক্ষুকদের যে ভিক্ষা দান সেটা বন্ধ করেছে, এবং যারা এই ভিক্ষা প্রবৃত্তির সাথে যুক্ত ছিল তাদের হচ্ছে কাজে বহাল করেছে, এবং যে সমস্ত শিশুরা ছিল তাদেরকে হচ্ছে স্কুলে নিয়ে যাচ্ছে। খুব ভালো উদ্যোগ। এবং এবং তারা আইন করেছে যদি কেউ এরকম ভিক্ষার সাথে যুক্ত থাকে বা যে ভিক্ষা দেবে তাদের বিরুদ্ধে এফআইআর হবে। তো ভিক্ষা মুক্ত শহর তৈরি করবার জন্য ইন্দোর হচ্ছে প্রথম প্রথম শহর ভারতবর্ষে, দেশের মধ্যে। গুজরাটের আনন্দ শহরে ভারতের প্রথম জাতীয় স্তরের সমবায় বিশ্ববিদ্যালয় স্থাপন করতে চলেছে। ভীষণ ইম্পর্টেন্ট কোয়েশ্চেনটা। তো প্রথম সমবায় বিশ্ববিদ্যালয় স্থাপন করবে কে? গুজরাটে। দেখতেই পাচ্ছ অমিত শাহ তিনি হচ্ছে স্থাপন করেছেন কোথায়? গুজরাটে। কোন জায়গায়? আনন্দ শহর। ওকে, যেখানে হচ্ছে ডেয়ারি বোর্ড রয়েছে, ডেয়ারি সিটিও বলা হয় এটাকে, চলো মিল্ক সিটিও বলা হয়। নাম দিয়েছে বিশ্ববিদ্যালয়ে ত্রিভুবন সহকারী বিশ্ববিদ্যালয়। ঠিক আছে, চলো নেক্সট কোয়েশ্চেন বলছে কোন ভারতীয় রাজ্য পাবলিক ডিস্ট্রিবিউশন সিস্টেমে বলছে যে ফেস অথেন্টিকেশন চালু করবে। প্রথম রাজ্য যারা হচ্ছে পাবলিক ডিস্ট্রিবিউশন মানে হচ্ছে রেশনে ফেস অথেন্টিকেশন চালু করেছে, কোন রাজ্য? উত্তর হবে অপশন নাম্বার বি, হিমাচল প্রদেশ। ঠিক আছে, হিমাচল প্রদেশ প্রথম ফেস অফ এই অথেন্টিকেশন এটা চালু করেছে পাবলিক ডিস্ট্রিবিউশন বা হচ্ছে তোমার এতে রেশনে। কোন ভারতীয় রাজ্যের শহরে দরিদ্র মহিলাদের জন্য ডিজি লক্ষ্মী এই স্কিমটা চালু করেছে? ইম্পর্টেন্ট, স্টার মার্ক দিলাম, একটা দুটো স্টার, ভীষণ ইম্পর্টেন্ট যে ডিজি লক্ষ্মী এই স্কিমটা এনেছে নিম্নলিখিত। অপশন নাম্বার হবে সিতে রয়েছে অন্ধ্রপ্রদেশ, ডিজি লক্ষ্মী। ঠিক আছে, কি ডিজি লক্ষ্মী? না হচ্ছে তোমার শহরের যে দরিদ্র মহিলা রয়েছে তাদের জন্য হচ্ছে ডিজি লক্ষ্মী এসছে। আর যারা ম্যারিড ওমেন, এজ কত 21 থেকে 40-এর মধ্যে, তাদের জন্য এটা দেওয়া হবে। এবং মিনিমাম তাদের হচ্ছে সেলফ হেল্প গ্রুপ যেগুলো রয়েছে, যেখানে যে তোমার সেলফ হেল্প গ্রুপের যে মহিলা সমিতি হয় না, যেখান থেকে তারা লোন টোন নেয়, তো সেইখানে তারা হচ্ছে যেই মহিলা মনে করে মিনিমাম তিনি 3 বছর থেকে কাজ করছে, অ্যাক্টিভ রয়েছে, এবং হচ্ছে এজ হচ্ছে 21 থেকে 40-এর মধ্যে, তাদেরকে এইটা দেয়া হবে। ঠিক আছে, আচ্ছা, এই স্কিমের আওতায় নেওয়া হবে। আর একটা স্কিম ছিল খুব গুরুত্বপূর্ণ অন্ধ্রপ্রদেশ থেকে, সেটা হচ্ছে তাল্লিকি বন্দনাম। তাল্লিকি বন্দনাম কি জিনিস? তাল্লিকি বন্দনাম হচ্ছে 1 থেকে 12 পর্যন্ত যে সমস্ত ছাত্ররা রয়েছে তাদের মায়েদের বছরে 15,000 টাকা করে দেয়া হবে, বছরে 15,000 টাকা করে দেয়া হবে। এটা হচ্ছে বাচ্চার শিক্ষা যাতে না আটকে যায় সেই জন্য বাচ্চার মাকে তোমার এই 15,000 টাকা ইয়ারলি দেওয়া হবে। এটার নামই হচ্ছে কি তাল্লিকি বন্দনাম। চন্দ্রবাবু নাইডু অন্ধ্রপ্রদেশে তিনি এটা ঘোষণা করেছিলেন, জুন মাসের কারেন্ট অ্যাফেয়ার্সে আমি তোমাদের পড়িয়েছিলাম। এলিজিবিলিটি বলছে যে যদি রুরাল ইচের গ্রাম্য এরিয়া হয় তাহলে হচ্ছে মিনিমাম হচ্ছে তোমার 10,000 টাকা ইনকাম হতে হবে মান্থলি, এর বেশি হলে হবে না। আর শহর এলাকাতে হলে মিনিমাম হচ্ছে ইনকাম হচ্ছে 12,000 টাকার মধ্যে যারা রয়েছে সেই সমস্ত ফ্যামিলির মায়েরাই পাবে। ঠিক আছে, 1 থেকে 12 পর্যন্ত যে সমস্ত ছাত্রছাত্রীরা রয়েছে তাদের জন্য। চলো তারপরে তাহলে ডিজি লক্ষ্মী হলো একটা, আর একটা হলো বাল্লিকি বন্দনাম, দুটোই হচ্ছে মহিলাদের জন্য অন্ধ্রপ্রদেশ। 5,000 কোটি টাকার বাজেটে 5,000 গ্রামের বিপিএল পরিবারগুলোকে সহায়তা করবে, যেটা নাম দিচ্ছে পণ্ডিত দীনদয়াল উপাধ্যায় দরিদ্র মুক্ত গ্রাম প্রকল্প। এটা কোথায়? এই প্রকল্পটা হচ্ছে রাজস্থানে। এই প্রকল্পটা হচ্ছে কোথায়? রাজস্থানে করা হয়েছে। যে গ্রামের যে সমস্ত ইয়েরা রয়েছে 5,000টা গ্রামকে চিহ্নিত করা হয়েছে, তাদেরকে হচ্ছে পণ্ডিত দীনদয়াল উপাধ্যায় দরিদ্র মুক্ত গ্রাম প্রকল্পের সাথে যুক্ত করা হয়েছে। ঠিক আছে, আর এর জন্য এই পুরোটার জন্য হচ্ছে তোমার 300 কোটি টাকা বাজেট অ্যালোকেট করেছে রাজস্থান। ঠিক আছে, নেক্সট বলছে কোন শহরে প্রিমিয়াম ভারতের আমের প্রচারে আনুষ্ঠানিকভাবে ইন্ডিয়া ম্যাঙ্গো নামক একটা তোমার ইন্ডিয়া ম্যাঙ্গো মেনিয়া 2025 উৎসব চালু করেছে, বা ম্যাঙ্গো ফেস্টিভ্যালও বলতে পারি। কি হবে এই ম্যাঙ্গো ফেস্টিভ্যালে? ভারতের ম্যাঙ্গো বিদেশের মাটিতে রপ্তানি করা হবে। তো কোথায় রপ্তানি করা হবে? নিউ দিল্লিতে তো নিশ্চয়ই হবে না, দুবাই, মুম্বাই, নাকি হচ্ছে আবুধাবি? আনসার ইজ অপশন নাম্বার সি, আবুধাবিতে। ঠিক আছে, কোন কোন নাম যাবে আবুধাবিতে? বলছে বেনারসি
ল্যাংড়া আম, তারপরে হচ্ছে দশেরি আম, চৌসা আম, আম্রপালি, মালদার আম যাবে, এবং হচ্ছে মল্লিকার মতন কিছু প্রিমিয়াম কোয়ালিটির যে সমস্ত ভারতে আম হয় সেই আমগুলো রপ্তানি করা হবে। ঠিক আছে, সংযুক্ত আরব আমিরেটসে। কোন রাজ্যে 100 কোটি টাকার ইন্টিগ্রেটেড অ্যাকোয়া পার্ক তৈরি হবে? 100 কোটি টাকা খরচা করে অ্যাকোয়া পার্ক তৈরি করতে চলেছে নিম্নলিখিত পশ্চিমবঙ্গ, ওড়িশা, বিহার নাকি হচ্ছে জম্মু অ্যান্ড কাশ্মীর? তোমাদের মনে হবে জম্মু অ্যান্ড কাশ্মীর, এটাই হবে অপশন নাম্বার সি, জম্মু অ্যান্ড কাশ্মীর। জম্মু অ্যান্ড কাশ্মীর 100 কোটি টাকা খরচা করে অ্যাকোয়া পার্ক তৈরি হবে, যার উদ্দেশ্য হচ্ছে মিষ্টি জলের বা স্বাদু জলের মাছ উৎপাদন করা, যাতে হচ্ছে রাজ্যে উৎপাদন বাড়ে, মানুষরা কর্মবৃদ্ধি হয়, এবং হচ্ছে রপ্তানি বাড়ে বিদেশের মাটিতে। তো এইটাই হচ্ছে তোমার মাছের রপ্তানির জন্য এই স্কিমটা আনা হয়েছে। খুব ভালো হবে এই জায়গাটা, যদি হচ্ছে তোমার এই জায়গাটা কমপ্লিট হতে পারে। জম্মু কাশ্মীরের যে স্থানীয় মানুষরা রয়েছে, যারা হচ্ছে পুরোপুরি কমপ্লিটলি ট্যুরিজমের উপরে ডিপেন্ডেন্ট, তাদের আলাদা একটা জীবিকার সন্ধান তারা পাবে। ঠান্ডা জলের মাছ বা কোল্ড ওয়াটার অ্যাকোয়াকালচার এগুলো করা হবে কৃষকদের জন্য, আচ্ছা রোজগার বাড়বে, গ্রাম উন্নয়ন হবে, এই সমস্ত উদ্দেশ্য কিন্তু করা হচ্ছে। কর্ণাটক সরকার কার নামে বেঙ্গালুরুতে একটা হচ্ছে ইউনিভার্সিটি ছিল তার নামকরণ করা হয়েছে? তোমার বেঙ্গালুরু সিটি ইউনিভার্সিটির নামকরণ। তো বেঙ্গালুরু শহরের বেঙ্গালুরু সিটি ইউনিভার্সিটির নামকরণ করেছে মনমোহন সিং এর নামে। আর এইটা হচ্ছে ভারতবর্ষে মনমোহন সিং এর নামে প্রথম ইউনিভার্সিটি যার নামে হয়েছে। যেমন জওহরলাল ইউনিভার্সিটি পাবে, তুমি হচ্ছে তোমার অটল ইউনিভার্সিটি রয়েছে, ইন্দিরা ইউনিভার্সিটি তো কতই রয়েছে ইন্দিরা গান্ধীর নামে। তো প্রথম হচ্ছে মনমোহন সিং এর নামে হবে। তিনি 10 বছর তিনি এতে ছিলেন, প্রাইম মিনিস্টার পদে ছিলেন 2004 থেকে 2014 পর্যন্ত। খুব দক্ষতার সাথে তিনি চালিয়েছিলেন, খুব এডুকেটেড, এবং হচ্ছে একমাত্র প্রাইম মিনিস্টার যিনি হচ্ছেন আরবিআই রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার হচ্ছে গভর্নরও ছিলেন একটা সময়। ঠিক আছে, ফিনান্স মিনিস্টারও ছিলেন, এবং তার সময় যখন তিনি অর্থমন্ত্রী ছিলেন তার সময় হচ্ছে নতুন ইকোনমিক পলিসি এলপিজি মডেল এসেছিল। ঠিক আছে, বহুবার পড়েছি আমি, আসে পরীক্ষাতে। পিভি নরসিংহ রাও প্রাইম মিনিস্টার ছিলেন এবং তিনি ছিলেন হচ্ছে ফিনান্স মিনিস্টার তার সময়। চলো নেক্সট, বলছে মুখ্যমন্ত্রী গুরু শিক্ষা পরম্পরা যোজনা এটা চালু করেছে কোন রাজ্য সরকার? রাজ্য সরকার, অপশন নাম্বার ডি। তার কারণ বিহারের ইলেকশন আসছে, তো বিহার প্রচুর পরিমাণে এই ধরনের স্কিম নিয়ে আসছে। তো একটা হচ্ছে তার মধ্যে মুখ্যমন্ত্রী গুরু শিক্ষা স্কিম। কি হবে এটাতে হবে যারা মনে করো লোকসঙ্গীত, নৃত্য, চিত্রকলা, গল্পকথন এই ধরনের যে সমস্ত শাস্ত্রীয় ক্ষেত্রের সাথে যুক্ত রয়েছে, তাদের হচ্ছে তোমার গুরু পাবে হচ্ছে 15,000 টাকা, এবং সঙ্গীত শিল্পীরা পাবে হচ্ছে 7,500 টাকা, এবং শিষ্য পাবে হচ্ছে 3,000 টাকা করে দেবে। যার টোটাল বাজেট হচ্ছে 1.11 কোটি টাকার এই পুরো অর্থবর্ষরে 25-26-এর মধ্যে ঘোষণা করেছে। নাম মনে রাখবে, ইম্পর্টেন্ট, বিহার। ওকে, চলো বিহারের আরেকটা আমি গত সপ্তাহের নিউজে পড়িয়েছিলাম তোমাদের, সিএম প্রতিজ্ঞা স্কিম, ভীষণ ইম্পর্টেন্ট, খুব নিউজে পরীক্ষায় আসার চান্সেস 100% রয়েছে, ভালো করে মনে রাখবে। সিএম যে প্রতিজ্ঞা স্কিম, এখানে বলছে যারা বিহারের এডুকেটেড পারসন, ওই এজ হচ্ছে 18 থেকে 28-এর মধ্যে, এদেরকে ইন্টার্নশিপ করানোর জন্য 3 থেকে 12 মাসের যে ইন্টার্নশিপ হয়, মনে করো এইচএস কমপ্লিট হয়ে গেল, এইচএসের পরে তারা বিভিন্ন যে টেকনিক্যাল ইনস্টিটিউটে গিয়ে যে ইন্টার্নশিপ নেয়, তার জন্য সেই যে খরচাটা হয় সেই খরচা হচ্ছে সরকার দেবে। কীরকমভাবে ক্যাটাগরিতে ভাগ করা হয়েছে দেখো, 12 পাস করে যে করবে তার জন্য হচ্ছে 4,000 টাকা দেবে। যদি সে মনে করো রাজ্যে মানে ডিস্ট্রিক্টের বাইরে যায় তাহলে 2,000 টাকা এক্সট্রা হবে, তাহলে 4,000 প্লাস 2,000 টাকা এক্সট্রা। আর সেই ব্যক্তি যদি মনে করো স্টেটের বাইরে চলে যায়, বিহার থেকে দিল্লিতে চলে গেল বা কলকাতায় চলে আসলো, তার জন্য তোকে 5,000 টাকা এক্সট্রা দেওয়া হবে। আর আইআইটি ডিপ্লোমা হোল্ডারদের জন্য হচ্ছে 5,000 টাকা প্লাস ডিস্ট্রিক্টের বাইরে 2,000 এক্সট্রা, এবং রাজ্যের বাইরে গেলে 5,000 এক্সট্রা। ঠিক আছে, গ্র্যাজুয়েট বা পোস্ট গ্র্যাজুয়েট যারা রয়েছে তাদেরকে 6,000 টাকা দেবে, ডিস্ট্রিক্টের বাইরে গেলে 2,000 এক্সট্রা, ওটার সাথেই 6,000-এর সাথে মানে টোটাল 8,000 হবে। এবং হচ্ছে যদি রাজ্যের বাইরে চলে যায় তাহলে টোটাল 11,000 টাকা হবে, 6,000 প্লাস এক্সট্রা হচ্ছে 5,000 টাকা, মনে থাকবে। তো এলিজিবিলিটি কি, এজ হতে হবে 18 থেকে 28, আর মোটামুটি তোমার মিনিমাম 3 মাস এবং ম্যাক্সিমাম হচ্ছে 12 মাসের জন্য, মানে 1 বছরের যে কোর্সগুলো হয় ইন্টার্নশিপের জন্য এই খরচাটা দেবে। নাম হচ্ছে সিএম প্রতিজ্ঞা, বিহার সরকার চালু করেছে, মনে রাখবে। পরের হচ্ছে মুখ্যমন্ত্রী বৃন্দাবন গ্রাম যোজনা, এই বৃন্দাবন গ্রাম যোজনা কোন রাজ্য সরকার চালু করেছে? এবার যখনই তুমি দেখবে বৃন্দাবন গ্রাম যোজনা, টুক করে অ্যান্সার করে দেবে উত্তরপ্রদেশ, কিন্তু উত্তরপ্রদেশ হবে না, অপশন হবে অপশন নাম্বার সি হবে
তো মধ্যপ্রদেশ সরকার চালু করেছে বৃন্দাবন গ্রাম যোজনা। কি জিনিসটা চলো বোঝাচ্ছি। এখানে বলতে চাইছে যে বেশ কিছু গ্রাম রয়েছে, তাদের মধ্যে গ্রামের মধ্যে মিনিমাম কমপক্ষে যেই গ্রামে হচ্ছে 2000 জন বসবাস করে, প্রত্যেকটা বিধানসভা কেন্দ্র থেকে একটা এমন গ্রাম নির্বাচন করা হবে। এবং এই গ্রামের মধ্যে যে গবাদি পশু রয়েছে, যারা হচ্ছে গরু প্রতিপালন করে, সেখানে হচ্ছে 500টি গবাদি পশু থাকতে হবে এমন একটা গ্রাম। সেইখানে হচ্ছে সেই গ্রামগুলোকে তারা বৃন্দাবন গ্রাম হিসাবে ঘোষণা করবে এবং হচ্ছে গড়ে তুলবে। কীরকম না, দুগ্ধ সংগ্রহণ হবে বা গো সংরক্ষণ হবে এবং হচ্ছে দুগ্ধ উৎপাদনের জন্য। বৃন্দাবন শ্রীকৃষ্ণের বাহন হচ্ছে গরু, ঠিক আছে। তো সেই কারণে হচ্ছে আমরা হচ্ছে পুজো করি গরুকে, মায়ের রূপ হিসেবে ইয়ে করি। তো সেই কারণে হচ্ছে তোমার এরকম বৃন্দাবনের আদলে তৈরি একটা গ্রাম তারা তৈরি করবে, প্রত্যেকটা বিধানসভাতে একটা করে এরকম গ্রাম নির্বাচন করবে। উত্তর হচ্ছে মধ্যপ্রদেশ, মনে রাখবে, ইম্পর্টেন্ট এটা। চলো, কি হবে, যেমন জৈব কৃষির জন্য, তারপর হচ্ছে পরিবেশ সংরক্ষণ, জল সংরক্ষণ, রেইন ওয়াটার হারভেস্টিং, ভীষণ ইম্পর্টেন্ট এটা, রেইন ওয়াটার হারভেস্টিং, ঠিক আছে। তারপরে সৌরশক্তি, বায়োগ্যাস প্লান্ট তৈরি হবে এই পুরো স্কিমটার মধ্যে। গ্রামীণ শিল্পের মধ্যে হস্তশিল্পের ক্ষেত্রে নজর দেওয়া হবে, ঠিক আছে। স্কুল, স্যানিটেশন, এই সমস্ত থাকবে হচ্ছে পুরোপুরি তোমার এই বৃন্দাবন গ্রাম যোজনার মধ্যে। মধ্যপ্রদেশের ক্যাপিটাল হচ্ছে ভোপাল, আর ভোপালেই হচ্ছে তোমার ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট হচ্ছে ভোপাল ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট, যেটা হচ্ছে তোমার পুরো একটু আগেই পড়ালাম যেটা, এই ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট হচ্ছে গ্রাহক যে তোমার হচ্ছে সন্তুষ্টি, তার মধ্যে 1 নম্বরে আসছে হচ্ছে ভোকাল রাজা ভোজ ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট, মধ্যপ্রদেশ। চলো, এবার দেখবো আমরা অ্যাওয়ার্ড অ্যান্ড অনার, সম্মান এবং পুরস্কার সম্পর্কিত যে সমস্ত নিউজ ছিল। প্রথম প্রশ্ন বলছে 2026-এর হলিউড ওয়াক অফ ফেমের মোশন পিকচারে প্রথম ভারতীয় অভিনেত্রী কে ঘোষণা হয়েছে? স্টার মার্ক কোশ্চেন, ভীষণ গুরুত্বপূর্ণ। উত্তর হবে প্রিয়াঙ্কা চোপড়া নয়, আনসার ইজ অপশন নাম্বার সি, দীপিকা পাদুকোন নির্বাচিত হয়েছে হলিউডের ওয়াক অফ ফেমের মোশন পিকচার বিভাগে প্রথম ভারতীয় অভিনেত্রী, ঠিক আছে। প্রথম ভারতীয় অভিনেত্রী দীপিকা পাদুকোন, ঠিক আছে। আচ্ছা, এর আগে একজন ভারতীয় অভিনেতা ছিল, নাম হচ্ছে সাবু দস্তগীর। এই সাবু দস্তগীর প্রথম ভারতীয় অভিনেতা, আর অভিনেত্রী হিসেবে দীপিকা পাদুকোন এই সম্মানটা প্রথম ভারত হিসেবে পেয়েছেন। চলো, আর্জেন্টিনা সফরে কি বিদেশ সম্মান পেলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী? আর্জেন্টিনাতে আমি বললাম যে 5টা সফরে গেছিলেন, তার মধ্যে আফ্রিকার 2টো কান্ট্রি, নামিবিয়া এবং হচ্ছে তোমার ঘানা, 2টো দেশ। আর দক্ষিণ আমেরিকাতে গেছেন আর্জেন্টিনাতে, ব্রাজিলে এবং হচ্ছে ত্রিনিদাদে, টোবাগো ত্রিনিদাদে। এই 5টা সফরে গিয়ে আর্জেন্টিনাতে তিনি যখন যান, তখন আর্জেন্টিনার সর্বোচ্চ পুরস্কার দেয়া হয় হচ্ছে অপশন নাম্বার সি, কি টু দ্য সিটি অফ বুয়েনাস এরিস। এই অ্যাওয়ার্ডটা দেওয়া, দেখতে পাচ্ছ আর্জেন্টিনার প্রেসিডেন্ট এবং হচ্ছে আমাদের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী গেছেন, ঠিক আছে। আর্জেন্টিনা খুব ইম্পর্টেন্ট আমাদের জন্য, তার কারণ হচ্ছে আর্জেন্টিনাতে হচ্ছে তোমার এই যে অর্ডার অফ দ্য রিপাবলিক, এটাও দেওয়া হয়েছিল নির্দিষ্ট ত্রিনিদাদ থেকে, ত্রিনিদাদ গেছিলেন, সেখান থেকে হচ্ছে অর্ডার অফ দ্য রিপাবলিক এই অ্যাওয়ার্ডটাও দেওয়া হয়েছে, ঠিক আছে। আচ্ছা, আর্জেন্টিনা কেন ইম্পর্টেন্ট? তার কারণ আর্জেন্টিনাতে হচ্ছে লিথিয়াম রয়েছে প্রচুর পরিমাণে, আর লিথিয়াম হচ্ছে এমন একটা মিনারেল যেটা আগামীতে খুব বেশি পরিমাণে ব্যবহার হতে চলেছে ইলেকট্রনিক ব্যাটারিতে। ব্যাটারি তৈরি করবার জন্য লিথিয়াম প্রয়োজন হয়, লিথিয়াম আয়ন ব্যাটারি হয়। আর যত দিন যাবে তত আমরা হচ্ছে পেট্রোলিয়াম থেকে শিফট হয়ে ইলেকট্রনিক ভেহিকেলের দিকে নজর দেবো। ইলেকট্রনিক ভেহিকেল ভারতের মতো একটা মার্কেটে ভীষণ পরিমাণে গুরুত্বপূর্ণ হবে। যদি আমরা লিথিয়াম এখান থেকে আনতে পারি, তাহলে এই ইলেকট্রনিক যে শিল্প রয়েছে, ব্যাটারি তৈরির ইন্ডাস্ট্রি রয়েছে, সেখানে কিন্তু অনেক হেল্প হবে। সেই জন্য আর্জেন্টিনা আমাদের খুব গুরুত্বপূর্ণ, এবং হচ্ছে শেল গ্যাসও প্রচুর পরিমাণে আমরা ব্যবহার করতে পারবো। তো নরেন্দ্র মোদী এবং হচ্ছে আমাদের এটাই হচ্ছে উদ্দেশ্য, যে আর্জেন্টিনার সাথে ভারতের সম্পর্ক কতটা আমাদের ভালো করা যায়, ঠিক আছে। চলো, তারপরে বলছে সম্প্রতি ঘানার সর্বোচ্চ পুরস্কার তিনি পেয়েছেন, নাম হচ্ছে অফিসার অফ দ্য অর্ডার অফ দ্য স্টার অফ ঘানা, সেটা পেয়েছেন, দেখতেই পাচ্ছ নরেন্দ্র মোদী পেয়েছেন। এবার হচ্ছে অ্যাপয়েন্টমেন্ট রিলেটেড কিছু ইম্পর্টেন্ট কোয়েশ্চেন্স দেখি। অ্যাপয়েন্টমেন্ট রিলেটেডের মধ্যে বলছে কে এনটিপিসি লিমিটেডের আঞ্চলিক কার্যনির্বাহী পরিচালক হিসেবে নিযুক্ত হয়েছেন বা দায়িত্ব পেয়েছেন? তার নাম হচ্ছে অনিল কুমার গুপ্তা। অনিল কুমার অপশন নাম্বার সি ইজ দ্য কারেক্ট আনসার, সরি ভাই। অপশন নাম্বার সি হচ্ছে সন্তোষ কুমার থাকলে হচ্ছে তিনি নিযুক্ত হয়েছেন, ঠিক আছে। আচ্ছা, চলো, তারপরে বলছে রিজার্ভ ব্যাংক অফ ইনোভেশন হাব এর যে ফিনটেক সহায়ক সংস্থা রয়েছে, তার নতুন চিফ এক্সিকিউটিভ অফিসার বা সিইও কাকে নিযুক্ত করা হয়েছে? তো কাকে নিযুক্ত করা হয়েছে? উত্তর হবে অপশন নাম্বার
সাহিল কিনিকে নিযুক্ত করা হয়েছে। চলো তারপরের প্রশ্ন বলছে খো খো ফেডারেশন, স্টার মার্ক কোয়েশ্চেন, এটা খুব গুরুত্বপূর্ণ। খো খো ফেডারেশনের আবার পুনরায় নির্বাচিত হয়েছে কে? তো মিত্তল সাহেব। অপশন নাম্বার সি, সুধাংশু মিত্তল, তিনি খো খো ইন্ডিয়া ফেডারেশনের আবার চেয়ারম্যান হিসেবে নিযুক্ত হয়েছে, নয়াদিল্লিতে হয়েছে এটা। ওকে, চলো নেক্সট কোয়েশ্চেন বলছে ইন্ডিগোর মূল সংস্থা ইন্টার গ্লোব এভিয়েশন লিমিটেড, এর হচ্ছে অনির্বাহী পরিচালক মানে হচ্ছে নন এক্সিকিউটিভ ডাইরেক্টর হিসেবে নিম্নলিখিত চারটে অপশনের মধ্যে কাকে নিযুক্ত করা হয়েছে? উত্তর হবে অমিতাভ কান্ত, যিনি হচ্ছেন প্রাক্তন সিইও ছিলেন নীতি আয়োগের, ঠিক আছে, এবং G20 শেরপা পদও ছিলেন, যেখান থেকে তিনি পদত্যাগ করেছেন, তারপরে এই জায়গাতে নিযুক্ত হয়েছেন, ঠিক আছে, খেয়াল রাখবে। চলো তারপরের প্রশ্ন। আচ্ছা এখানে দেখে নাও যে রিসেন্টলি হচ্ছে চেয়ারম্যান হচ্ছে সিবিডিটি হচ্ছে তোমার সেন্ট্রাল বোর্ড অফ ডাইরেক্ট ট্যাক্স, ভীষণ গুরুত্বপূর্ণ, আসার চান্সেস 100% রয়েছে। নিযুক্ত করা হয়েছে রবি আগরওয়ালকে। অরুণ শ্রীনিবাস, তাকে নিযুক্ত করা হয়েছে তোমার মেটা ইন্ডিয়ার এমডি হিসেবে। মেটার যে ইন্ডিয়াতে যেই কোম্পানি রয়েছে সেখানে হচ্ছে অরুণ শ্রীনিবাসকে। রয়ের এজেন্ট হিসেবে চিফ হিসেবে নিযুক্ত করা হয়েছে প্রয়াগ জৈনকে, ঠিক আছে, তা খেয়াল রাখবে, ইম্পর্টেন্ট এগুলো। সুনীল জয়বন্ত কদম, এই সুনীল জয়বন্ত কদমকে নিম্নলিখিত কার আর্থিক নিয়ন্ত্রক সংস্থার হচ্ছে নির্বাহী পরিচালক মানে হচ্ছে তোমার এক্সিকিউটিভ ডাইরেক্টর হিসেবে নিযুক্ত করা হয়েছে? সেবির। কোথায় আছে? অপশন নাম্বার সিতে আছে, সেবির নিযুক্ত হয়েছে সুনীল জয়বন্ত কদম, ঠিক আছে। চলো তারপরে সেবি সম্পর্কে জানবে। সেবি স্থাপিত হয়েছে 1988-এ, যেটি তারপরে আবার স্ট্যাচুটরি বডি হিসেবে ঘোষিত হয়েছে হচ্ছে তোমার 1992 সালে, প্রথমে 1988-তে, তারপরে স্থাপিত হয়েছে ফাইনালি মানে তোমার স্ট্যাচুটরি পাওয়ার পাওয়া যাচ্ছে 1992-তে সেবি অ্যাক্টের দ্বারা, ঠিক আছে। বর্তমানে হেডকোয়ার্টার রয়েছে তোমার একদম তোমার মুম্বাইতে রয়েছে, আর যিনি বর্তমানে রয়েছেন হচ্ছে তোমার তুহিন কান্ত পান্ডে, তিনি হচ্ছেন কারেন্ট চেয়ারম্যান রয়েছে, ঠিক আছে। নেভাল এভিয়েশন ফাইটার শাখার যোগদানকারী প্রথম মহিলা কে হিসেবে নিযুক্ত হয়েছে? তোমার আস্থা পুনিয়া পড়িয়েছি এটা আমি। ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিলের নতুন প্রধান নির্বাহী মানে হচ্ছে তোমার চিফ অফ এক্সিকিউটিভ অফিসার সিইও হিসাবে নিযুক্ত হয়েছে কে? বিসিসিআই, তোমার আইসিসির হচ্ছে এক্সিকিউটিভ হচ্ছে জয়সা তো আছি অলরেডি। উত্তর হবে কি? উত্তর হবে অপশন নাম্বার গুপ্তা, সঞ্জোগ গুপ্তা। তো সঞ্জোগ গুপ্তা ইজ দ্য কারেক্ট আনসার, যিনি বর্তমানে হচ্ছে সিইও হিসেবে নিযুক্ত হয়েছে। এটা আইসিসি সম্পর্কে জানবে। ফরমেশন হচ্ছে 1999-তে, ভীষণ ইম্পর্টেন্ট, হেডকোয়ার্টার ইউএইর দুবাইতে রয়েছে। চেয়ারম্যান হচ্ছে জয়সা, ঠিক আছে, এবং হচ্ছে ডেপুটি চেয়ারম্যান হচ্ছে ইমরান খোয়াজা, যিনি হচ্ছে সিঙ্গাপুরের। ওকে, সিই হচ্ছে সঞ্জয় গুপ্তা, যিনি নতুন নিযুক্ত হয়েছেন। মেম্বার হচ্ছে 108 জন, আইসিসির হেডকোয়ার্টার দুবাইতে। চলো পরবর্তী। জেনিফার সিমস কোন দেশের প্রথম রাষ্ট্রপতি হিসেবে নিযুক্ত হয়েছেন? উত্তর হবে সেই সুরিনেম। অপশন নাম্বার, যিনি হচ্ছেন ম্যালেরিয়া, যেই দেশটা হচ্ছে ম্যালেরিয়া মুক্ত দেশ হিসেবে ঘোষণা করেছে সুরিনেম। ওকে, চলো তারপরে রিসেন্টলি কিছু অ্যাপয়েন্টেড যেটা হচ্ছে ইম্পর্টেন্ট কান্ট্রির হচ্ছে দেশের প্রধান হিসেবে বা রাষ্ট্রনায়ক হিসেবে ঘোষিত হচ্ছে, যেমন প্রেসিডেন্ট অফ দ্য পোল্যান্ড, কাকে নিযুক্ত করা হয়েছে? ক্যারল নাওয়ারকি। তারপর প্রেসিডেন্ট অফ ইকুয়েডর পড়িয়েছে তোমাদের ড্যানিয়েল নাওবা। চ্যান্সেলর অফ জার্মানি নতুন ফেডরিক মার্চ। দেখো চ্যান্সেলর বা প্রাইম মিনিস্টার বা রাষ্ট্রপ্রধান যাই বলো না কেন একই জিনিস। যেমন আমেরিকার রাষ্ট্রপ্রধান হচ্ছে প্রেসিডেন্ট বলা হয়, আমাদের রাষ্ট্রপ্রধানকে বলা হচ্ছে প্রাইম মিনিস্টার, তেমন হচ্ছে তারা হচ্ছে জার্মানিরা বলা হচ্ছে চ্যান্সেলর বলে, ঠিক আছে। মার্চ। পিএম হচ্ছে ইয়েমেনের, যেন হচ্ছে ব্রেক। পিএম অফ অস্ট্রেলিয়া নিযুক্ত হচ্ছে অ্যান্থনি অ্যালবানিস। মার্ক কার্নি হচ্ছে কানাডার, ভীষণ ইম্পর্টেন্ট, তার কারণ G20 শেষ, তোমার হচ্ছে এখানে G7 শেষ হয়েছে রিসেন্টলি, G7 হোস্ট করেছে এই বছর কানাডা। পিএম সিঙ্গাপুরের পিএম হচ্ছে লরেন্স ওয়েং, ঠিক আছে, ওং। কাকে সেবির এক্সিকিউটিভ ডাইরেক্টর নিযুক্ত করা হয়েছে? মিস্টার কদমকে, সুনীল কদম। বলছে খোখো ফেডারেশনের, রিপিট কোশ্চেন, খোখো ফেডারেশন হচ্ছে প্রেসিডেন্ট নিযুক্ত করা হয়েছে সুধাংশু মিত্তল। চলো ব্রিক্স আইসিসি উইমেন্স উইং, স্টার মার্ক কোশ্চেন, ভীষণ গুরুত্বপূর্ণ, পরীক্ষায় আসার চান্সেস রয়েছে। ব্রিক্স আইসিসি উইমেন্স উইংসের সহ সভাপতি কাকে নিযুক্ত করা হয়েছে? প্রিয়াঙ্কা কাক্কর। এ হচ্ছে তোমার ওই কাক্কর ফ্যামিলির কেউ হয় না, সিঙ্গার ফ্যামিলির কেউ হয় না, এটা নতুন প্রিয়াঙ্কা কাক্কর, তাকে নিযুক্ত করা হয়েছে ব্রিক্স আইসিসি উইংসের, ঠিক আছে। ব্রিক্স একটা গ্রুপ যেটা হচ্ছে 11 জন মেম্বার রয়েছে বর্তমানে। 11 জনের মধ্যে প্রথম যেই 5 জন খুব গুরুত্বপূর্ণ, ব্রাজিল, রাশিয়া, ইন্ডিয়া, চায়না অ্যান্ড সাউথ আফ্রিকা, দেন হচ্ছে ইরান নিযুক্ত হয়েছে, তারপর হচ্ছে ইজিপ্ট রয়েছে, ইথিওপিয়া রয়েছে, ইউএই রয়েছে এবং হচ্ছে ইন্দোনেশিয়া। টোটাল হচ্ছে 11 জন মেম্বার নিয়ে ব্রিক্স প্লাস বা ব্রিক্স মেম্বার তৈরি হয়েছে, ব্রিক্স সদস্য, ঠিক আছে।
মনে রাখবে, খুব গুরুত্বপূর্ণ কিন্তু ব্রিক্স। এবার হচ্ছে খেলাধুলা সম্পর্কিত কারেন্ট অ্যাফেয়ার্স। ফার্স্ট কোয়েশ্চেন বলছে 29তম এশিয়ান যুব টেবিল টেনিস চ্যাম্পিয়নশিপে অনূর্ধ্ব 15 যে প্রথম বালিকা এককে স্বর্ণ পদক জিতেছেন কে? তো অনূর্ধ্ব 15তে টেবিল টেনিসে যিনি হচ্ছে স্বর্ণ পদক জিতেছে তার নাম কি? তার নাম হচ্ছে অপশন নাম্বার সি, ভৌমিক। তো দিব্যাংশী ভৌমিক তিনি জিতেছেন গোল্ড, এবং একটি গোল্ড এসছে, একটা রূপো এসছে এবং দুটো ব্রোঞ্জ এসছে এই পুরো ইয়েতে। কোথায় হচ্ছে? এটা হচ্ছে তোমার তাশখন্দে খেলা হচ্ছে, মানে খেলাটা অনুষ্ঠিত হচ্ছে তাশখন্দে। হুম। তরুণ ভারতীয় ব্যাটসম্যান বৈভব সূর্যবংশী তিনি রেকর্ড ব্রেকিং দ্রুততম সেঞ্চুরি করেছেন কোন দেশের এগেনস্টে? স্টার মার্ক পরীক্ষায় আসার চান্সেস রয়েছে, ঠিক আছে? তো বৈভব সূর্যবংশী ইংল্যান্ডের এগেনস্টে তিনি এইটা করেছেন, দ্রুততম সেঞ্চুরি করেছেন। আর এই সেঞ্চুরি করতে তিনি কি কি করেছেন দেখো। সেঞ্চুরি করতে এটা খেলা হচ্ছে ওয়েস্টচেস্টারে হচ্ছে ইংল্যান্ডের, 52 বলে করেছেন মাত্র 13টা 4 মেরেছেন, 10টা 6ই মেরেছেন, শুধু 10টা। টোটাল 100 নম্বরে পৌঁছে গেছে, মানে 100 রানে পৌঁছে গেছেন 53 বলে, ঠিক আছে? বৈভব সূর্যবংশী, মনে রাখবে 14 বছরের বালক এটা। তো ক্রোয়েশিয়ার জাগ্রেবে খেলা হয়েছে চেস, কি নাম? গ্র্যান্ড দাবা ট্যুর অ্যান্ড র্যাপিড অ্যান্ড ব্লিটস টুর্নামেন্ট। এই ব্লিটস টুর্নামেন্ট কে জিতেছে? এগেইন তোমার মনে হচ্ছে গুকেশ ডি বা গুকেশ দম্মারাজু, পুরো নাম হচ্ছে দম্মারাজু, ঠিক আছে? তিনি জিতেছেন জাগ্রেবে গিয়ে ক্রোয়েশিয়ার এই ইভেন্টটা। তিনি ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপও কিন্তু জিতেছেন কিন্তু, ঠিক আছে? বর্তমান বিশ্ব চ্যাম্পিয়নশিপ হচ্ছে গুকেশ ডি। এশিয়ান জুনিয়র স্কোয়াশ চ্যাম্পিয়নশিপে ছেলেদের অনূর্ধ্ব 17তম খেতাবটা ভারতের হয়ে 13 বছরের পর জিতেছে এইটাকে। এশিয়ান জুনিয়র স্কোয়াশ চ্যাম্পিয়নশিপ জিতেছে 13 বছর পরে, ঠিক আছে? তো আরিয়া দেওয়ান, এই আরিয়া দেওয়ান 13 বছর পরে অনূর্ধ্ব 17তে স্কোয়াশ খেলায় জিতেছে, ঠিক আছে? মালয়েশিয়ার নিখিলেশ্বরকে পরাজিত করে তিনি এই ইভেন্টটা নিজের নামে করে নিয়েছেন, ঠিক আছে? চলো তারপরে বুকস অ্যান্ড অথর, ভীষণ একটাই বুকস অ্যান্ড অথর হচ্ছে একটাই ইম্পর্টেন্ট কোয়েশ্চেন। এটা 100% নয় 200% আসার চান্সেস রয়েছে, 200%, এতটা গুরুত্বপূর্ণ। বলছে 14তম যে দলাই লামা রয়েছে তার নতুন জীবনীর শিরোনাম কি? নতুন একটা বই পাবলিশ করছে 2025 সালে, সেই বইটা সেপ্টেম্বরে পাবলিশড হবে। বইটার নাম দিয়েছে লাইট অফ এশিয়া, নয় ইটারনাল লাইট। কি নাম বললাম? ইটারনাল লাইট। দলাই লামা তার নতুন বই পাবলিশ করেছে। এছাড়া আরও ইনফরমেশন রয়েছে এইটার মধ্যে। এই যে তিনি দলাই লামা, ইনি হচ্ছেন দলাই লামা, বর্তমানে দলাই লামা 90 বছর বয়স তার, ঠিক আছে? 90 বছর বয়স। আর দলাই লামা কোনো ব্যক্তির নাম না, এটা একটা পদের নাম, যেটা হচ্ছে বৌদ্ধিস্ট, যে তিবেটিয়ান বৌদ্ধিস্ট রয়েছে তাদের পুরো কমিউনিটির লিডার হচ্ছে দলাই লামা। তিনি বর্তমানে কোথায় থাকে? এসছিল কিন্তু পরীক্ষাতে, ক্লার্কশিপে এসছিল, পিএসসি ক্লার্কশিপে। তার বাড়ি হচ্ছে হিমাচল প্রদেশে। এখন তিনি হিমাচল প্রদেশের ধর্মশালাতে থাকে, হিমাচল প্রদেশের ধর্মশালাতে তিনি থাকেন। আর নতুন বইটা ইটারনাল লাইট তিনি পাবলিশ করতে চলেছেন। এছাড়াও তার আরও কিছু বই আছে, যেমন হচ্ছে ভয়েস অফ দ্য ভয়েসলেস, ফ্রিডম অ্যান্ড এক্সাইল, স্টার মার্ক, ইম্পর্টেন্ট। তারপর হচ্ছে দ্য আর্ট অফ হ্যাপিনেস, এই সমস্ত বই তিনি লিখেছেন, খেয়াল রাখবে কিন্তু, ইম্পর্টেন্ট খুবই। চলো র্যাঙ্ক অ্যান্ড রিপোর্ট। র্যাঙ্ক অ্যান্ড রিপোর্ট থেকে রয়েছে গিনি সূচকে ভারতের স্থান কত? যেখানে তোমার কি না, সমাজের সমতা নিয়ে এই রিপোর্টটা পাবলিশ হয়। গিনি রিপোর্টে ভারত 4 নম্বরে আছে। কোথায় আছে অপশন? 4 নম্বরে রয়েছে, অপশন নাম্বার এতে 4 নম্বরে রয়েছে তিনি গিনি রিপোর্টে। ভারতের স্থান 4 নম্বরে, ঠিক আছে? আচ্ছা, গ্লোবাল র্যাঙ্ক 4তে রয়েছে। এবং খুব গুরুত্বপূর্ণ বিষয় যেটা, স্লোভাক রিপাবলিক, মানে তোমার ইউরোপিয়ান কান্ট্রি এটা। তারপরে স্লোভেনিয়া রয়েছে, দেন বেলারুশ রয়েছে, তারপর ভারতের স্থান রয়েছে। ডিফেন্স নিউজ। ডিফেন্স থেকে কি কি নিউজ, সামরিক ক্ষেত্র থেকে কি কি নিউজ ছিল এই সপ্তাহের মধ্যে, পুরো সপ্তাহের মধ্যে? কোন ভারতীয় সংস্থা দেশের প্রথম দেশীয় প্রতিরক্ষা ড্রোন স্টিমুলেটর বিকাশের জন্য পেটেন্ট পেয়েছে? খুব ইম্পর্টেন্ট কোশ্চেন এটা। ড্রোন তৈরি করবে তারা, পেটেন্ট পেয়েছে। এটা পেয়েছে কে? আইজি ড্রোনস। অপশন নাম্বার সিতে রয়েছে আইজি ড্রোন। আইজি ড্রোন পেয়েছে এইটা, এই মনে রাখবে। ফিন্যান্স অ্যান্ড ব্যাংকিং রিলেটেড, ফিন্যান্স এবং ব্যাংকিং সম্পর্কিত কিছু অর্থনীতি সম্পর্কিত প্রশ্ন।
বলছে কোন ব্যাংক তার জীবনে বীমা পণ্য বিতরণের জন্য লাইফ ইন্স্যুরেন্স কর্পোরেশন মানে এলআইসির সাথে অংশীদারিত্ব করেছে? নিম্নলিখিত অংশীদারিত্ব করেছে বন্ধন ব্যাংক হবে না, অপশন নাম্বার সি তে রয়েছে স্মল ফিন্যান্স ব্যাংক, এইউ স্মল ফিন্যান্স ব্যাংক। আমি তোমাদের কোর্সে ইকোনমিতে পড়িয়েছি কিন্তু স্মল ফিন্যান্স ব্যাংক, এনবিএফসি এগুলো সব পড়ানো আছে। তার মধ্যে একটা গুরুত্বপূর্ণ স্মল ফিন্যান্স ব্যাংক হচ্ছে তোমার এইউ স্মল ফিন্যান্স ব্যাংক। স্মল ফিন্যান্স ব্যাংক মানেই হচ্ছে এটা একটা ব্যাংক আরবিআই আন্ডারে আসে, যারা হচ্ছে তোমার এমএসএমই বা এই সমস্ত যে সমস্ত ক্ষুদ্র ব্যবসায়ীরা রয়েছে তাদেরকে লোন প্রোভাইড করে বা ফিনান্সিয়াল অ্যাসিস্ট্যান্স দেয়। খুব গুরুত্বপূর্ণ, এরাই হচ্ছে এলআইসির সাথে সংঘবদ্ধ হয়েছে বীমা বিতরণ করবার জন্য। চলো তারপরে নেক্সট কি আছে, বলছে যে কোন ব্যাংক ভারতের এমএসএমই কে ক্ষমতায়নের জন্য ইন্ডি ফর বিজনেস এই প্ল্যাটফর্ম চালু করবে? ইন্ডি ফর বিজনেস চালু করবে। ইন্ডি এখান থেকে উত্তর হয়ে যাচ্ছে, ইন্ডি মানে হচ্ছে ইন্ডাস ইন্ড ব্যাংক, ইন্ডাস ইন্ড ব্যাংক, ঠিক আছে, ইম্পর্টেন্ট। চলো তারপরে নেক্সট কোয়েশ্চেন যাচ্ছি। এই যে এনডিবি, আচ্ছা চলো কি আছে কোয়েশ্চেন, বলছে কোন দুটি দেশ সম্প্রতি নিউ ডেভেলপমেন্ট ব্যাংকের সাথে যোগদান করেছে? এখন হয়ে গেছে 11 জন সদস্য। স্টার মার্ক কোশ্চেন, 3টে স্টার দিলাম, তার মানে বুঝতে পারছো কত গুরুত্বপূর্ণ কোশ্চেন। এটা আমি অলরেডি পড়িয়েছি, আবার বলে দিচ্ছি যে এনডিবি মানে হচ্ছে নিউ ডেভেলপমেন্ট ব্যাংক, যেটার পুরনো নাম ছিল ব্রিক্স ব্যাংক। যেমন এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক রয়েছে, ওয়ার্ল্ড ব্যাংক রয়েছে, তেমনি ব্রিক্স গ্রুপের যে দেশগুলো রয়েছে ভারত, সাউথ আফ্রিকা, ব্রাজিল, চায়না, রাশিয়া, এই সমস্ত যে দেশগুলো রয়েছে তারা নিজেদের মধ্যে একটা ডেভেলপমেন্টের জন্য একটা ব্যাংক বানিয়েছে। ব্যাংকটার নাম প্রথমে ছিল হচ্ছে ব্রিক্স ব্যাংক, তার পরবর্তীতে নাম হয়েছে এনডিবি মানে হচ্ছে নিউ ডেভেলপমেন্ট ব্যাংক। তো এই নিউ ডেভেলপমেন্ট ব্যাংকেরই নতুন 2জন মেম্বার যুক্ত হয়েছে। এক তো হচ্ছে অপশন নাম্বার সিতে রয়েছে কলম্বিয়া, আরেকজন হচ্ছে এশিয়ার হচ্ছে তোমার উজবেকিস্তান, ঠিক আছে, উজবেকিস্তান। দুটো দেশ হয়েছে টোটাল হচ্ছে এখন, ঠিক আছে মনে থাকবে। আর এটা হচ্ছে তোমার 17তম ব্রিক্স শীর্ষ সম্মেলন হয়েছে, সেইখানে তারা নিযুক্ত হয়েছে। 11টা দেশ হয়ে গেছে টোটাল হচ্ছে মেম্বার এনডিবির। এনডিবির হেডকোয়ার্টার মোস্ট ইম্পর্টেন্ট যেটা চায়নার সাংহাইতে রয়েছে। অপারেশন করছে হচ্ছে 2015 সাল থেকে, তার মানে ব্যাংকটা তৈরি হয়েছিল 2014-তে, 14 থেকে, এই যে 14-তে হয়েছিল 15ই জুলাই, এবং পুরোপুরি ক্ষমতা এসছে 15 সাল থেকে, ঠিক আছে। আচ্ছা মনে রাখবে এনডিবি নিউ ডেভেলপমেন্ট ব্যাংক, আগের নাম ছিল ব্রিক্স ডেভেলপমেন্ট ব্যাংক। এখানে হচ্ছে মেম্বার সংখ্যা দেখতে পাচ্ছ, যেমন 2015 যখন তৈরি হচ্ছে তখন একদম ফাউন্ডিং মেম্বার ছিল ইম্পর্টেন্ট যারা প্রথমে তারা। তারপরে 2021-এ বাংলাদেশকে যুক্ত করেছে, একদম ইয়েস বাংলাদেশ হচ্ছে এনডিবির পার্ট। ইউনাইটেড আরব এমিরেটস ওই একই বছর উরুগুয়ে, তারপর হচ্ছে 23 সালে হচ্ছে ইজিপ্ট, 24-এ হচ্ছে আলজেরিয়া, অ্যান্ড হচ্ছে 25-এ 2জন কলম্বিয়া, অ্যান্ড হচ্ছে উজবেকিস্তান। চলো তারপরে ফিনটেক কোম্পানি স্লাইস, এটাও আমি করিয়েছিলাম মে মাসের কারেন্ট অ্যাফেয়ার্সে করেছিলাম যতটা মনে হয়, যে এই স্লাইস কোম্পানি এটা হচ্ছে তোমার নর্থ ইস্টার্ন ব্যাংক, যার নামটা চেঞ্জ হয়েছে স্লাইস কোম্পানির ব্যাংক হিসেবে। তো এই ব্যাংক কি করেছে, তারা প্রথম ব্যাংক ইউপিআই পাওয়ার্ড ব্যাংক ব্রাঞ্চ খুলতে চলেছে কোথায়? এটা 200% ইম্পর্টেন্ট, ভীষণ ইম্পর্টেন্ট কোয়েশ্চেন এটা। ভারতবর্ষের মাটিতে প্রথম ব্যাংক যারা কমপ্লিটলি পেপারলেস হবে, এবং হচ্ছে এখানে কোনো পেপার ওয়ার্ক হবেই না, পুরোটাই হচ্ছে ইউপিআই এর মাধ্যমে অনলাইন হবে। এই যে ব্রাঞ্চটা খুলেছে স্লাইস ব্যাংক, সেটা খুলেছে বেঙ্গালুরু সিটিতে। ভীষণ ইম্পর্টেন্ট, মনে রাখবে বেঙ্গালুরু সিটিতে, ঠিক আছে। কি হবে এই গানটাতে, বলছে কার্ডবিহীন, কোনো পেপার তো থাকবেই না, কার্ডও থাকবে না, মানে হচ্ছে ডেবিট কার্ড, এটিএম কার্ড যেটাকে আমরা বলি ক্রেডিট কার্ড এবং ডেবিট কার্ড, এই ধরনের কার্ড ইউজ হবে না, পুরো কাগজ ইউজ হবে না। তাহলে হবে কি, হবে হচ্ছে সম্পূর্ণটাই ইউপিআই এর মাধ্যমে হবে। সেটা হচ্ছে তোমার উইথড্রয়াল বলো, ডিপোজিট বলো, সমস্ত কিছুই ইউপিআই ফোনের মাধ্যমে। তোমার হচ্ছে যে অ্যাপ থাকবে সেটা হচ্ছে কিউআর কোড স্ক্যান করবে, কিউআর কোড স্ক্যান করার পরে তোমার হচ্ছে কাস্টমার যে ডিটেল আসবে, তারপরে তুমি টাকা ডিপোজিট করো বা উইথড্রয়াল করো, সেই সম্পূর্ণটা প্রসেস এইভাবে করেই হবে, কিউআর কোড স্ক্যান করে, কার্ডলেস অ্যান্ড হচ্ছে পেপারলেস সার্ভিস। ভীষণ কিন্তু একটা অভিনব উদ্যোগ, এটা বেঙ্গালুরুতে ওপেন হতে চলেছে, ঠিক আছে। দেখো ইউপিআই এটিএম থাকবে, ডিজিটাল কিওস্ক থাকবে, রোবোটিক অ্যাসিস্ট্যান্ট থাকবে এই জায়গাটায়, ঠিক আছে, রোবট থাকবে, রোবট এসে অ্যাসিস্ট করবে যারা যাবে আর কি ব্যাংকিং এতে। তো সেলফ সার্ভিস অভিজ্ঞতা, এগুলো সমস্ত হচ্ছে কি সেলফ সার্ভিস, মানে হচ্ছে যে কাস্টমার যে যাবে সে হচ্ছে নিজে নিজে করতে পারবে সমস্ত কিছু, ঠিক আছে, কিউআর কোড স্ক্যানের মাধ্যমে। স্লাইস ইউপিআই ক্রেডিট কার্ড, কোনো রকমের বার্ষিক ফিজও লাগবে না, কোনো জয়নিং ফিজও নেই, এবং হচ্ছে 3% পর্যন্ত তুমি ক্যাশব্যাক পাচ্ছ, এগুলো সব দেবে তোমাকে। চলো এবার হচ্ছে সায়েন্স অ্যান্ড টেক রিলেটেড।
প্রথম বলছে গ্লোবাল স্যাটেলাইট ডেপ্লয়মেন্ট 2025-এ প্রথম স্থানে রয়েছে আমেরিকা, ভারতের স্থান কত? এইটাও খুব গুরুত্বপূর্ণ, ভীষণ ইম্পর্টেন্ট প্রশ্ন। মানে হচ্ছে বিশ্বের যত দেশ রয়েছে যারা নিজেদের সুবিধার জন্য স্পেসে স্যাটেলাইট লঞ্চ করে, তো এই স্যাটেলাইট লঞ্চের দিক থেকে মোট কতগুলো স্যাটেলাইট লঞ্চ করেছে সেই দিক থেকে আমেরিকা প্রথমে রয়েছে। তার মানে সব থেকে বেশি স্যাটেলাইট রয়েছে মহাকাশে আমেরিকার, 1 নম্বরে রয়েছে। তাহলে ভারতের স্থান কত? তাহলে ভারতের স্থান হচ্ছে কোথায় আছে? সপ্তম, অপশান নাম্বার সি। 136টা স্যাটেলাইট রয়েছে ভারতের নামে, ইসরো লঞ্চ করেছে 136টা। ঠিক আছে, 136টা স্যাটেলাইট ভারতের নামে রয়েছে, সপ্তম পজিশনে রয়েছে পুরো ওয়ার্ল্ডে। 1 নম্বর হচ্ছে আমেরিকা, দেখো 8,530টা স্যাটেলাইট শুধুমাত্র আমেরিকা নাসাই লঞ্চ করেছে। নাসা এবং আমেরিকাতে আরও প্রাইভেট কোম্পানিও রয়েছে, এক্সাম ওরা। রাশিয়ার নামে রয়েছে হচ্ছে 1,559টা। চীন 3 নম্বরে রয়েছে 906টা নিয়ে। যুক্তরাজ্য মানে ইউকে, ইংল্যান্ড রয়েছে হচ্ছে 763টা নিয়ে 4th নম্বরে। জাপান রয়েছে 4 নম্বরে 203টা। ফ্রান্স রয়েছে 100টা প্লাসের উপরে, ফ্রান্স 7 নম্বরে রয়েছে। 6 নম্বরে রয়েছে ভারত, রয়েছে 7 নম্বরে 136টা। তো ফার্স্ট মনে রাখবে এবং ভারতের নাম্বারটা মনে রাখবে কতগুলো। ঠিক আছে, তারপরে বলছে কোন সংস্থা ভারতের প্রথম দেশীয় ফোটনিক র্যাডার সঞ্চালন করবে বা সফলভাবে তৈরি করবে? কোন সংস্থা? নিম্নলিখিত কোন সংস্থা? এই যে র্যাডার হচ্ছে কি বলতো? র্যাডার হচ্ছে একটা, মনে করো এমন একটা সিস্টেম যেটা হচ্ছে ওই র্যাডার যে এরিয়া রয়েছে সেখানে যদি মনে করো অন্য কোনো আনম্যান্ড হোক বা এরিয়াল হোক কোনো ভেহিকল যদি চলে আসে, প্লেন হোক, হেলিকপ্টার হোক, ড্রোন হোক, ডিটেক্ট করে নেবে। তো শত্রুপক্ষকে ডিটেক্ট করবার জন্য র্যাডার সিস্টেম ভীষণ ইম্পর্টেন্ট। ঠিক আছে, এই যে মনে করো অপারেশন সিন্দুর যখন চলছিল তখন পাকিস্তানের অনেক ছোট ছোট ড্রোন, যেটা ঠিক আছে সেই ড্রোনগুলো হচ্ছে তোমার ভারতকে হিট করবার জন্য তারা হচ্ছে ভারতের ইয়েতে পাঠাচ্ছিল। তো যদি এই র্যাডার সিস্টেম না থাকতো তাহলে সেই ড্রোনগুলো ডিটেক্টই করতে পারতো না ভারতীয় ডিফেন্স এজেন্সি, তারা হচ্ছে ভারতের মাটিতে এসে পড়তো এবং হচ্ছে প্রচুর পরিমাণে সাধারণ সিভিলিয়ানস যারা তাদের প্রাণহানি হতো। সেই কারণে ভারতের একটা উপযুক্ত র্যাডার সিস্টেম রয়েছে, সেই র্যাডার সিস্টেমের মাধ্যমে তাদেরকে ডিটেক্ট করা গেছে এবং হচ্ছে আমাদের যে ডিফেন্স সিস্টেম ছিল সেই ডিফেন্স সিস্টেমের মাধ্যমে আকাশেই সেগুলোকে খতম করে দেওয়া হচ্ছে, সেগুলো আর আমাদের মাটিতে এসে পড়েনি এবং ক্ষতি হয়নি, আমরা বুঝতেও পারিনি। ঠিক আছে, তো ভারত চাইছে আরও বেশি উন্নত পরিমাণের ফোটনিক র্যাডার তৈরি করবে, সেটার জন্য একমাত্র ওয়ান অ্যান্ড অনলি ডিআরডিও তৈরি করবে। ঠিক আছে, ডিফেন্স রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট। 1958 সালে এটা তৈরি হচ্ছে, 1958 সালে দিল্লিতে হেডকোয়ার্টার রয়েছে ডিআরডিওর। ঠিক আছে, চলো কি এই ফোটো মানে কি? ফোটো মানে হচ্ছে আলো। আলো মানে হচ্ছে তোমার হচ্ছে হয় লেজার গাইডেড হবে আর না হচ্ছে আলোর ফোটন কণা দিয়ে এটা হচ্ছে এই র্যাডার সিস্টেম হবে। প্রচণ্ড শক্তিশালী এবং স্পষ্টভাবে এটা হচ্ছে করবে, যে কোনো ওয়েদারে কাজ করবে এবং প্রচণ্ড শক্তিশালী হবে, স্টিলথ প্রুফ হয়ে উঠবে। ঠিক আছে, এর মাধ্যমে হচ্ছে আমরা ইমেজিং করতে পারি প্রচুর পরিমাণে আর কি, জ্যামিং, যাই হোক ইম্পর্টেন্ট এটা ফোটনিক র্যাডার। ঠিক আছে, চলো ইম্পর্টেন্ট ছিল কিন্তু কোয়েশ্চেনটা এবং ইন্টারেস্টিংও। তারপরে এই যে যা যা করতে পারে সব এখানে লেখা রয়েছে, আমি বলে দিয়েছি এগুলো সব। এবার আমরা দেখব ওবেচুয়ারি বা হচ্ছে এই যে উইক ছিল, এই উইকে বিশিষ্ট কোনো ব্যক্তি তাদের মৃত্যু হয়েছে সেই ব্যক্তি দেখব। ঠিক আছে, তো প্রথম বলছে মাত্র 28 বছর বয়সে গাড়ির দুর্ঘটনাতে মারা গেছেন একজন হচ্ছে ফুটবলারের নাম হচ্ছে, পর্তুগালের হয়ে তিনি খেলতেন, দেশের যদি বলা হয় নাম হচ্ছে ফরওয়ার্ড খেলতেন দিয়েগো জোতা। এই দিয়েগো জোতা তিনি হচ্ছেন পর্তুগালের ফরওয়ার্ড। তিনি কোন ক্লাবের হয়ে খেলতেন এইটা হচ্ছে কোশ্চেন। তিনি হচ্ছেন লিভারপুলের হয়ে খেলতেন, অপশান নাম্বার সিতে রয়েছে, লিভারপুলের হয়ে খেলতেন এবং হচ্ছে কোথায় হচ্ছে তোমার পর্তুগালের হয়ে খেলতেন। ঠিক আছে, কোথায় হচ্ছে মৃত্যু হচ্ছে তোমার স্পেনে। কোন দেশে? স্পেনে। 2025 সালের জুলাই মাসে প্রয়াত বিখ্যাত হিপনোটিস্ট, ইম্পর্টেন্ট, প্রয়াত একজন ব্যক্তি যিনি একজন মনোবিজ্ঞানী ছিলেন, হিপনোটাইজড করতেন, সেই ব্যক্তি মৃত্যু হয়েছে 75 এজে, তাই তো? হ্যাঁ, তো তার নাম কি? তার নাম হচ্ছে অপশান নাম্বার এ, বিভি পট্টভীরামন। তো তিনি হচ্ছেন মারা গেছেন, হিপনোটিস্ট ছিলেন, হ্যাঁ 75 বছর বয়সে তার হচ্ছে মৃত্যু হয়েছে। সো থ্যাংক ইউ ভেরি মাচ, কমপ্লিট হয়ে গেল 6 তারিখ থেকে 12 তারিখ পর্যন্ত জুলাই মাসের যে উইকলি কারেন্ট অ্যাফেয়ার্স ছিল। ভালো লাগলে অবশ্যই লাইক করতে পারো, শেয়ার করতে পারো, আর তোমাদের মতামত জানিও আমার কমেন্ট বক্সে, তাহলে আমি প্রত্যেকের কমেন্ট দেখবো এবং বুঝতে পারো তোমাদের কেমন লাগছে। থ্যাংক ইউ ভেরি মাচ, বেস্ট অফ লাক।